নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অল্প রানে বাজিমাত, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তানের অল্প স্কোর টপকাতে না পেরে বিদায় নিল বাংলাদেশ। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আগের দুই ম্যাচে ভারতের কাছে এক পেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান, কিন্তু ফাইনালে উঠেই পাক শিবিরের হুঙ্কার। জেসন কামিন্সদের ইরানে যাওয়ার ভিসা সমস্যা মিটে গেলেও 30 সেপ্টেম্বরে ACL-2 এর অ্যাওয়ে ম্যাচে তারা আদৌ নামবেন কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এই মুহূর্তে ভালো না। 25 অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ। এবার ঘোষণা হয়ে গেল সুপার কাপের সময়সূচি। গ্রুপ এতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চেন্নাই FC এবং রিয়াল কাশ্মীর। অল্প রানেই বাজিমাত, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তানের অল্প স্কোর টপকাতে না পেরে বিদায় নিল বাংলাদেশ। অর্থাৎ ফাইনালে ফের দেখা যাবে সেই চির প্রতিদ্বন্দ্বিতার ছবি, ভারত বনাম পাকিস্তান। ম্যাচটা কার্যতই ছিল সেমিফাইনাল। ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে, অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েই ফেলেছে। ফলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে জিতবে সেই দলে যে ফাইনালে যাবে তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। ফলে কম স্কোর করেও পাকিস্তান যে বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী দেবে না সেটা বোঝাই গিয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের অল্প স্কোর টপকাতে না পেরে বিদায় নিল বাংলাদেশ। অর্থাৎ ফাইনালে ফের দেখা যাবে সেই চির প্রতিদ্বন্দ্বিতার ছবি, ভারত বনাম পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের সঙ্গে খেলানো দলে 3টি পরিবর্তন করা হয়। এদিকে লিটন দাস আজও না খেলায় অধিনায়কত্বের দায়িত্ব সামলান জাকের আলী। শুরুতেই সাহেবজাদা ফারহানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ম্যাচের বয়স তখন মাত্র 4 বল। এই ধাক্কা আর সামলাতে পারেনি পাকিস্তান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। 71 রানে 6 উইকেট পড়ার পর অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরে পাকিস্তান, কিন্তু কখনো মনে হয়নি তাদের পক্ষে বড় স্কোর করা সম্ভব নয়। তবে যথাসাধ্য লড়লেন মোহাম্মদ হ্যারিস ও মোহাম্মদ নওয়াজ। শেষ 10 ওভারে 89, শেষ 4 ওভারে রান উঠল 10 রানেরও বেশি ওভার পিছু গড় রেখে। তবুও শেষ পর্যন্ত পাকিস্তানের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 135। তাসকিন ছাড়াও ভালো বল করেন মেহেদি হাসান ও রিশাদ হোসেন। পাকিস্তানের ইনিংসের মতো বাংলাদেশও প্রথম ওভারেই উইকেট হারালো। পাকিস্তান হারিয়েছিল 4র্থ বলে, বাংলাদেশ 5ম বলে। শাহিন আফ্রিদের বলে মোহাম্মদ নওয়াজের দুরান্ত ক্যাচে ফিরলেন পারভেজ। লক্ষ্য যদিও খুব বেশি নয়, কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের পেরোতে চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হবে সেটা পরিষ্কার হয়ে যায় তখনই। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রথম 10 ওভারের শেষে দেখা যায় বাংলাদেশ 10 ওভারে 4 উইকেটে 58। পরিসংখ্যান বলছে পাকিস্তানও এই সময় 4 উইকেট হারিয়েছিল। কেবল রান সংখ্যা বাংলাদেশের থেকে 12 রান কম ছিল। এমনই হাড্ডাহাড্ডি পরিস্থিতি হয়ে দাঁড়ায়। 63 রানে 5ম উইকেট হারায় বাংলাদেশ। সাইম আইয়ুবকে তুলে মারতে গিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। লং অফে ক্যাচ নেন নুরুল হাসান। এই উইকেটের পতনের সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল ম্যাচের ভাগ্য কার্যতই একটা পেন্ডুলামের মতো এপাশ ওপাশ করতে করতে এবার হয়তো পাকিস্তানের দিকেই ঢলে পড়েছে। বাংলাদেশের দুর্বল ব্যাটিং লাইন আপের শেষটা এরপর দ্রুতই সাফ করে দেয় পাকিস্তান। শেষ 12 বলে করতে হতো 33 রান। হাতে একটা উইকেট থাকলেও মিরাক্কেলের আশা হয়তো তখনও করেছিলেন বাংলাদেশ সমর্থকেরা। রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান একটি করে 4ও মারলেন। শেষ ওভারে বাকি বল ছিল 23 রান। শেষ 3 বলে 18। রিশাদ হোসেন 6 মারলেন। লঙ্গনের উপর দিয়ে বলটা উড়ে যেতেই বাংলাদেশি সমর্থকেরা ভাবতে থাকেন যদি শেষ 2 বলেও, কিন্তু তা হয়নি। শেষ 2টি বল ডট। 11 রানে ম্যাচ জিতে শেষ হাসি হাসল পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আগের দুই ম্যাচেই ভারতের কাছে এক পেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান, কিন্তু ফাইনালে উঠে পাক শিবির রীতিমতো হুঙ্কার ছাড়ছে। এবার নাকি তারা বদলা নিতে প্রস্তুত। 41 বছর 17টি এশিয়া কাপ, অবশেষে
প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দুই ম্যাচে ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছিল পাকিস্তান, কিন্তু ফাইনালে উঠেই পাক শিবির রীতিমতো হুঙ্কার ছাড়ছে। এবার নাকি তারা বদলা নিতে প্রস্তুত। বৃহস্পতিবার সুপার 4-এ বাংলাদেশকে 11 রানে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে 135 রানে 8টি উইকেটে হারায় পাকিস্তান। টপ অর্ডারে ব্যর্থ হয় হ্যারিস রাউফ, মোহাম্মদ নওয়াজ ব্যাট হাতে টানেন দলকে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও নিয়মিতভাবে উইকেট হারতে থাকে। শেষ পর্যন্ত 124 রানে 9 উইকেট পায় ওপার বাংলা টাইগাররা। বৃহস্পতিবার জয়ের পরেই পাক অধিনায়ক সলমান আলী আগা হুঙ্কার দিয়ে রাখলেন তার দল নাকি স্পেশাল, যে কোনো দলকে হারাতে সামর্থ্য রাখে। পাক অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বলেছেন, এই ধরনের জয় বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে, তবে আমরা সেটা সামলে নেব। টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সলমান আলী আঘার বক্তব্য, আমরা খুব উত্তেজিত, জানি ভারতকে হারাতে কি কি করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো দলকে হারাতে পারি। রবিবারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব। ভারতের বিরুদ্ধে 2 ম্যাচ বাদ দিলে এশিয়া কাপে ভালো ফর্মে শাহিন আফ্রিদি শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও বেশ ভালো খেলেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন শাহিন। ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড শুধরে নিতে চান তিনি। পাক তারকা বলেছেন, ফাইনালের জন্য মুখিয়ে আছি। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ট্রফি জয়ের অন্যতম দাবিদার মেন ইন ব্লু, কিন্তু তার মধ্যেও হতাশার ছবি ফুটে উঠল ভারতীয় দলের ফিল্ডিংয়ে। চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা। প্রশ্ন উঠছে ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়ে। এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ট্রফি জয়েরও অন্যতম দাবিদার মেন ইন ব্লু, কিন্তু তার মধ্যেও হতাশার ছবি ফুটে উঠল ভারতীয় দলের ফিল্ডিংয়ে। চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা। প্রশ্ন উঠছে ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়ে। ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই অনুপাতে ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে না। পরিসংখ্যান বলছে চলতি এশিয়া কাপে এখনো পর্যন্ত 12টি ক্যাচ ছেড়েছে ভারত। গত রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে 4টি ক্যাচ ভারতীয় ফিল্ডারদের হাতছাড়া হয়। বুধবার বাংলাদেশ ম্যাচে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 5-এ। বাংলাদেশ ওপেনার সইফ হাসানেরই 4টি ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেলরা। শেষ পর্যন্ত 69 রান করে মাঠ ছাড়েন সইফ। ফিল্ডারদের হতশ্রী পারফরমেন্স সত্ত্বেও অবশ্য বোলার এবং ব্যাটারদের দাপটে ম্যাচ জিতে চলেছে ভারত, কিন্তু ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরে। বুধবার বাংলাদেশকে হারানোর পর স্পিনার বরুণ চক্রবর্তী সাফ জানান, ক্যাচ পড়লেও বোলাররা সেই ক্ষতি বোঝা যাচ্ছে না, সেটা ইতিবাচক। কিন্তু সামনে বিশ্বকাপ রয়েছে, সেই লক্ষ্যেই এগোচ্ছে দল। তাই ক্যাচ নেওয়াটা অভ্যাস করতে হবে। পাক ম্যাচের পর ফিল্ডিং কোচ সেভাবে কিছু বলেননি। আজ নিশ্চয়ই ওর অনেক কিছু বলার থাকবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ইংল্যান্ড সফরের আগে ফের তাকে পুরনো পদে বহাল করা হয়। তবে ফিল্ডিংয়ে সেইভাবে উন্নতি করতে পারেনি ভারতীয় দল। প্রশ্ন উঠছে, উন্নতি না হলে ফিল্ডিং কোচকে সরানো হচ্ছে না কেন? টি-20 বিশ্বকাপে ফিল্ডিং রোগ ভোগালে ভারত ঘরের মাঠে ট্রফি জিততে পারবে না, সেই কথা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। এবার পাক ক্রিকেটারদের ভারত বিদ্বেষের সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। অন্যদিকে পেহেলগাঁও হামলায় নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। এবার পাক ক্রিকেটারদের ভারত বিদ্বেষের সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। সূত্রের খবর, পাক ওপেনার শাহিদজাদা ফারহান এবং পাক পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে সরকারিভাবে ভারতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে পহেলগাঁও হামলার নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। গত রবিবার ভারত পাক ম্যাচে রৌফ যে সেলিব্রেশন করেছেন তার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ম্যাচ চলাকালীন হ্যারিস রৌফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকায় ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, তারপর হাতে 6 আঙুল দেখান। আসলে অপারেশন সিন্দুরের সময় 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের কোনো প্রমাণও মেলেনি। নেটিজেনদের মতে এই সেলিব্রেশন ভারত বিদ্বেষী। কেবল রৌফ নন, পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার 4-এর ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন ফারহান, তারপর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার। ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেট দুনিয়া। যদিও নিজের সেলিব্রেশন নিয়ে মোটেও অনুতপ্ত নন ফারহান। সূত্রের খবর, এই 2 সেলিব্রেশন নিয়েই আইসিসির কাছে ইমেল করেছে ভারতীয় বোর্ড। তবে আইসিসির তরফে এখনো কোনো ইমেল পাওয়ার কথা ঘোষণা করা হয়নি। ওয়াকিবহাল মহলের মতে এই ইস্যুতে আইসিসি শুনানি শুরু করবে। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে 2 পাক ক্রিকেটারকে। বিসিসিআর এই পদক্ষেপের পাল্টা দিতে সূর্যকুমারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড, এমনটাই সূত্রের খবর। তাদের দাবি, রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক, তবে এই বিষয়টিও সরকারিভাবে জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। জেসন কামিন্সদের ইরানে যাওয়ার ভিসা সমস্যা মিটে গেলেও 30 সেপ্টেম্বরের ACL-2 এর অ্যাওয়ে ম্যাচে তারা আদৌ নামবেন কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ানদের পক্ষে ইরানে যাওয়াটাও খুব একটা সুখকর বিষয় নয়। জেসন কামিন্সদের ইরানে যাওয়ার ভিসা সমস্যা মিটে গেলেও 30 সেপ্টেম্বরের ACL-2 এর অ্যাওয়ে ম্যাচে তারা আদৌ নামবেন কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়। গত জুন মাসেই তেহরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। এমনকি নিজেদের দেশের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ানদের পক্ষে ইরানে যাওয়াটা খুব একটা সুখকর বিষয় নয়। নিরাপত্তাজনিত প্রশ্নের মুখে রয়েছে বিষয়টি। সেই জন্যই কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা ভিসা পেয়ে গেলেও আদৌ তারা ইরানে যাবেন কিনা সেটা সন্দেহের বিষয়। একই সমস্যার সম্মুখীন ব্রিটিশ পাসপোর্টধারী টম অলড্রেডো। এই সমস্যা যদিও এই প্রথম নয়, গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। কিন্তু ট্রাক্টর FC ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান, যদিও এর জন্য ACL-2 এর বাকি ম্যাচে আর খেলা হয়নি তাদের। গতবারও AFC'র কাছে ইরানের ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি সেই দেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদন জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু AAC সেই আবেদনে সাড়া দেয়নি। এবারও ভেন্যু পরিবর্তন যে হবে তার কোনো নিশ্চয়তা নেই। আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। পরপর 2 দিন বিশ্রামে থাকার পর বৃহস্পতিবার থেকে ফের অনুশীলন শুরু করছে মোহনবাগান। অজি ফুটবলারেরা যদি ইরান না যান তাহলে ইরানে অনুষ্ঠিত সেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দল গঠনের কাজ খুবই কঠিন হয়ে পড়বে কোচ জোসে মলিনার কাছে। হালকা চোট রয়েছে আলবার্টো রড্রিগেজের। ACL-2 এর প্রথম ম্যাচে ঘরের মাঠে হারতে হয়েছে রবসন রবিনহুডের। হাই নিউজ নেটওয়ার্ক। 25 অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ, চলবে 22 নভেম্বর পর্যন্ত। আর এবার ঘোষণা হয়ে গেল সুপার কাপের সময়সূচি। গ্রুপ এ তে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চেন্নাইন FC এবং রিয়াল কাশ্মীর। 25 অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ, চলবে 22 নভেম্বর পর্যন্ত। আর এবার ঘোষণা হয়ে গেল সুপার কাপের সময়সূচি। গ্রুপ এ তে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছেন চেন্নাই FC এবং
রিয়াল কাশ্মীর। কবে নামতে চলেছে দুই প্রধান, কবেই বা ডার্বি? মোহনবাগানের প্রথম ম্যাচ 25শে অক্টোবর, প্রতিরক্ষা চেন্নাই এফসি। এরপর 28শে অক্টোবর রিয়াল কাশ্মীরের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। 31 তারিখে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে নামতে চলেছে মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 25শে অক্টোবর, প্রতিরক্ষা রিয়াল কাশ্মীর। 28 তারিখ লাল হলুদের মুখোমুখি চেন্নাই। 31শে অক্টোবর চলতি মৌসুমে তৃতীয় ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থ ইউনাইটেড, ইন্টার কাশী। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সুপার কাপ অভিযান শুরু করবে 30শে অক্টোবর থেকে। প্রতিরক্ষা বেঙ্গালুরু এফসি। গ্রুপ সিতে মোহামেডান, বেঙ্গালুরুর সঙ্গে রয়েছে পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা। ডি গ্রুপে মুম্বাই সিটি, কেরালা ব্লাস্টার, হায়দ্রাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড। উল্লেখ্য, মাসখানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন আইএসএল এর আগেই সুপার কাপ হবে। সেই মতো দিনক্ষণ ঘোষণাও হয়ে গিয়েছিল সপ্তাহখানেক আগে। আর বৃহস্পতিবার ড্রয়ের মাধ্যমে সুপার কাপের গ্রুপ বিন্যাস করা হলো। সুপার কাপের 3 প্রধান ম্যাচ 25শে অক্টোবর মোহনবাগান বনাম চেন্নাই এফসি, 28শে অক্টোবর মোহনবাগান বনাম রিয়াল কাশ্মীর, 31শে অক্টোবর মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, 25শে অক্টোবর ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর, 28শে অক্টোবর ইস্টবেঙ্গল বনাম চেন্নাই এফসি, 31শে অক্টোবর ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, 30শে অক্টোবর মোহামেডান বনাম বেঙ্গালুরু এফসি, 2রা নভেম্বর মোহামেডান বনাম পাঞ্জাব এফসি, 5ই নভেম্বর মোহামেডান বনাম গোকুলাম কেরালা। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 25শে অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনই নামবে মোহনবাগান। তার আগে ফেডারেশনের সঙ্গে সংঘাত। সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে আইএফএফ কে চিঠি মোহনবাগানের। ফের ফেডারেশনের সঙ্গে সংঘাত। সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে এআইএফএফ কে চিঠি মোহনবাগানের। আগামী 25শে অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনেই নামবে মোহনবাগান। নিজেদের দেখানো পথ থেকে সরে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বছর 3 আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন ভারতীয় ফুটবলারদের তুলে আনতে দেশের সেরা লিগগুলোতে বিদেশিদের সংখ্যা কমানো উচিত। সেই অনুযায়ী আইএসএল এ 6 বিদেশি নথিভুক্ত করানো হলেও প্রথম একাদশে 4 জনকে খেলানো যায়। তার পরপরই কলকাতা লিগ বিদেশিহীন করা হয়েছে। একমাত্র এএফসি টুর্নামেন্টে 6 জন বিদেশি খেলানো যায়। এবার এই নিয়ম থেকে নিজেই সরে এলো ফেডারেশন। জানিয়ে দেওয়া হয়েছে সুপার কাপে 6 জন বিদেশি খেলানো যাবে। তার প্রতিবাদে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টসের সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে আসন্ন সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানোর জন্য আবেদন করেন। দাবি, ভারতীয় ফুটবলারদের স্বার্থে আইএসএল এর মতো 4 জন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত। অতীতে করা ফেডারেশন সভাপতির বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে করা মন্তব্য এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের সংঘাত নতুন নয়। মাসখানেক আগে জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়েনি ক্লাব ম্যানেজমেন্ট, যার ফলে কাপা নেশনস কাপে মোহনবাগানের কোনো ফুটবলার ছিল না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রস্তুতির জন্য ফুটবলার ছাড়া সম্ভব নয়। আগের মরশুমে জাতীয় শিবিরে আশিক কুরুনিয়ান এবং সুভাষিস বসুর চোটের কথা উল্লেখ করা হয়। তার পাল্টা দেয় ফেডারেশনও। লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় আইএসএল খেলতে গিয়ে সুভাষিসের চোট লাগে। সুতরাং ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের ঝামেলা নতুন নয়। এবার আরও একবার প্রতিবাদী চিঠি মোহনবাগান ম্যানেজমেন্টের। প্রসঙ্গত, মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হওয়ার আগেও টুর্নামেন্ট বিদেশিহীন করার আবেদন জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় মোহনবাগান, কিন্তু তাদের এই দাবি মানা হয়নি। সেবারও ভারতীয় ফুটবলারদের স্বার্থের কথা তুলে ধরা হয়েছিল। এবার সুপার কাপেও একই আবেদন মোহনবাগানের। আইএসএল এর নিয়ম মেনে 6 জনকে নথিভুক্ত এবং 4 জনকে প্রথম একাদশে রাখার আবেদন করা হয়েছে, যাতে ভারতীয় ফুটবলাররা আরো বেশি করে খেলার সুযোগ পায়। 25শে অক্টোবর কাদের বিরুদ্ধে নামবে মোহনবাগান সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৃহস্পতিবার সুপার কাপের সূচিও ঘোষণা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।
পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। 8ই অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। 4 বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে 6টি দল খেলবে। তার মধ্যে কলকাতার 4টি দল তো থাকছেই, বাইরে থেকে থাকবে কোন দল সেই নিয়ে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। 8ই অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। 4 বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে 6টি দল খেলবে। তার মধ্যে কলকাতার 4টি দল তো থাকছেই, বাইরে থেকে থাকবে কোন দল, কটা বিদেশি বা খেলাতে পারবে টিমগুলি। সোমবার মিটিংয়ের পর সেই নিয়ে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন, এবারে শিল্ডে 6 জন বিদেশিকে নথিভুক্ত করানো যাবে, তার মধ্যে খেলতে পারবে 4 জন। সোমবারের মিটিংয়ে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার উপস্থিত ছিল। প্রতিটি দলকেই আনুষ্ঠানিকভাবে ইমেল করা হবে। আগামী 48 ঘন্টার মধ্যে দলগুলিকে নিশ্চিত করতেও বলা হয়েছে। 3টি আই লিগ এবং 3টি আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ও ডায়মন্ড হারবার খেলবে। এর পাশাপাশি কেরলের ক্লাব গোকুলাম কেরালা শিল্ডে খেলবে বলে জানিয়ে দিয়েছে আইএফএ সচিব। আরেকটি দল কারা হবে সেটা নিয়েও এখনো আলোচনা চলছে। শিল্ডের ম্যাচ কোথায় কোথায় হবে? অনির্বাণ দত্তের বক্তব্য, নৈহাটি ও কল্যাণীতে ম্যাচ হবে, ব্যারাকপুরেও ম্যাচ হতে পারে। আমরা চাইছি ম্যাচগুলি সন্ধ্যাবেলাতে করতে। এছাড়াও যুব ভারতী ও কিশোর ভারতীতে ম্যাচ হবে। কিন্তু কবে সূচি বা গ্রুপ বিন্যাস জানা যাবে? আইএফএ সচিব এই প্রশ্নের উত্তরে জানান, সব ক্লাবের থেকে নিশ্চয়তা এলেই তারা সেই বিষয়ে জানাবেন। তবে ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারে। জানা গিয়েছে 6 দলকে 2টো গ্রুপে ভাঙা হবে, অর্থাৎ 3টে করে দল প্রত্যেক গ্রুপে থাকবে। গ্রুপ লিগের শীর্ষ 2 দল ফাইনাল খেলবে এবং সেই সঙ্গে 2021 সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।